সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের ত্বক দেখে কিন্তু অনেক সময় আন্দাজ করতে পারি যে তিনি আসলে কতটুকু সুস্থ রয়েছেন। সেটি কিন্তু আমাদের কথা নেই, সেটি কিন্তু রিসার্চ বলছে বা গবেষকরা কিন্তু বলে থাকেন যে একটা মানুষের ত্বক দেখে বোঝা যায় যে তিনি কতটুকু ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই ত্বক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটু ভিন্ন বিষয়। সেটি হচ্ছে ওয়েডিং সিজনে আসলে ত্বকের যত্ন কীরকম হওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহিদা নাসরিন 1988 সালের জুন মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে এনাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এনটিভিকে এবং আপনাকে। এই যে ত্বকের ধরন দেখে একটা মানুষের সুস্থতা নির্ভর করে, সেই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। একটা মানুষকে সামনাসামনি ফেসটা দেখি আমরা কিন্তু দেখি তার স্কিনটা ন্যাচারাল, যে তার বডির যে কালারের সাথে কতটুকু মিলছে, সেম কিনা বা কতটুকু ডিফারেন্ট, এটা খেয়াল করে। চোখের নিচে কতটা গর্ত আছে, দেখা যায় ঘুমটা কম হলে অনেকেরই হচ্ছে চোখের নিচে গর্ত হয়ে যাচ্ছে বা দাগ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো খুব সহজেই আসছে। আবার দেখা যাচ্ছে কারো হয়তো ফ্রেকলস আছে ছোট ছোট, সেটা খুব প্রমিনেন্ট হয়ে গেছে, তো এটাও হচ্ছে একটা সাইন যে অ্যাংজাইটি অথবা সে সাফিসিয়েন্ট ঘুমাচ্ছে না কোনো কারণে, খুব স্ট্রেস থাকছে, এগুলোর হচ্ছে সাথে রিলেটেড। ওয়েডিং সিজন আসলে ত্বককে আমরা কিভাবে সুন্দর করতে পারি, কিভাবে ব্রাইট করতে পারি এবং কি কি ধরনের প্রস্তুতি নিলে আমরা আসলে নিজেদেরকে খুব প্রাণবন্ত এবং সৌন্দর্য বৃদ্ধির বিষয়টা আসলে চলে আসতে পারে। এক্ষেত্রে আপনার কাছে জানবো যে ওয়েডিং সিজনে সাধারণত শুধুমাত্র ব্রাইড বা গ্রুম নয়, সেই সাথে কিন্তু রিলেটিভস যারা রয়েছে তারাও কিন্তু চায় ত্বকের যত্ন। সেই সাথে সবথেকে মূল বিষয় যেটি হচ্ছে যে স্কিন ব্রাইটেনিং এর বিষয়ে তারা খুব সচেতন থাকে। এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। সামাজিক পরিপ্রেক্ষিতে সবাই স্কিন ব্রাইটেনিং নিয়ে আসলে খুব বেশি কনসার্ন থাকে, কিন্তু অ্যাকচুয়ালি স্কিনটা যেন হেলদি থাকে, আমি হচ্ছে প্রথমে এটা বলবো আর কি। হেলদি স্কিন মানে সেটা ব্রাইটেন থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য সবার আগে তাকে যে জিনিসগুলো নিজের থেকে কন্ট্রোল করতে হবে বা যেগুলো খেয়াল করতে হবে, সেটা হচ্ছে লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। যদি সে ইরেগুলার কোনো লাইফস্টাইলে থাকে, তার ডায়েটটা যেন ভালো হয় এবং সেটা প্রপার হয়, তার স্কিনের হেলথ এবং টোটাল বডি হেলথ মানে বডির সিস্টেমের জন্য যেন প্রপার হয়, এটা খেয়াল রাখতে হবে। এর সাথে রেগুলার যে কিছু স্কিন কেয়ার আমরা সবসময় বলি যে এটা সবাই যেন মেনটেন করে, এটা যেন প্রপার হয় এবং একই সাথে সে যেন স্কিনের ব্রাইটনেসটা কন্টিনিউ রাখার জন্য অথবা আরও ব্রাইটেন করার জন্য কিছু ট্রিটমেন্ট কন্টিনিউ করে, এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস থাকবে। আচ্ছা, আপনি ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এত ধরনের নিজের প্রতি যত্নের কথা বলছিলেন যে কিছু প্রিপারেশন নিতে হয়, সেই প্রিপারেশনটা আসলে কত মাস আগে থেকে নিলে আসলে স্কিনটাকে ভালো রাখা সম্ভব এবং অনেক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে সেটিও করা সম্ভব? অন্তত আমি বলবো যে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, মানে 2 থেকে 3 মাসের একটা টাইম যদি সে নিয়ে আসে আমাদের কাছে, এটা বেটার। আমরা একটা তাকে বেটার রেজাল্ট বা একটা এক্সপেকটেশন মতো একটা কিছু নিয়ে আসতে পারবো, তার জন্য এটা আমরা মানে সাজেস্ট করবো আর কি। আচ্ছা, আমরা এখন যতটুকু জানি যে স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব হাইপ একটা ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট এবং সেই সাথে কেমিক্যাল পিলিং রয়েছে, কার্বন লেজার রয়েছে, সে প্রত্যেকটা সম্পর্কে একটু আলাদা আলাদা করে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য সবচেয়ে বেশি এখন সবাই আমরা যেটা বলি যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন ট্রিটমেন্টটা আমরা আসলে কয়েকভাবেই করতে পারি, টপিক্যাল অ্যাপ্লিকেশন, ওরালি নেওয়ার জন্য এবং আইভি ইনজেক্টেবল ট্রিটমেন্ট। এই তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আইভি ট্রিটমেন্টটা, যেটা ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এবং একই সাথে এর সাথে কম্বিনেশন করে যদি আমরা ওরালিও হচ্ছে সাপ্লিমেন্ট দিই এবং টপিক্যালিও কিছুটা অনেক কিছু আমরা সাজেস্ট করি, অনেক সময় দেখা যায় কম্বিনেশনে এটা ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু গ্লুটাথায়ন মেইনলি যেটা কাজ করছে আইভি, এটাই ম্যাক্সিমাম দেখা যায় যে 70% বডিতে থেকে যায়, আর ওরালি যেটা নিচ্ছে এটা বডিতে দেখা যায় মাত্র 30% থাকছে। আচ্ছা, হ্যাঁ।
বা 20% থাকছে, 20 to 30%-এর মতো। এই জন্য কম্বিনেশন ট্রিটমেন্টটা হচ্ছে সবসময় ভালো একটা রেজাল্ট দেয়। আচ্ছা, আর আপনার কাছে এই বিষয়টা জানতে চাই গ্লুটাথিয়ন সম্পর্কে আরেকটু। যেমন আমরা বিভিন্ন আর্টিকেলে দেখেছি বা রিসার্চে কিন্তু আমরা দেখেছি যে আইভি ট্রিটমেন্টের থেকে আমরা যদি ট্যাবলেট ফর্মে যদি গ্লুটাথিয়ন ট্যাবলেট আমরা গ্রহণ করে থাকি সেটা খুব একটা কাজে লাগে না। এর কারণটা আসলে কি? কারণটা হচ্ছে এটা আমাদের বডিতে যে মানে অ্যাবজর্ব হওয়ার যে প্রসেসটা, আমাদের হজমের যে প্রসেসটা, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের মাধ্যমে এটার ম্যাক্সিমাম পোর্শনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে মাত্র 20 থেকে 30% হয়তো থাকছে, এটা বডিতে কিছুটা হলেও কাজ করছে। আচ্ছা, এটাই। কিন্তু আমরা যে এক্সপেকটেশন নিয়ে ট্রিটমেন্টটা শুরু করি, এটার জন্য আমাদেরকে আইভি ট্রিটমেন্ট। আপনার কাছে প্রশ্নটা করার কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিজ্ঞাপন দেখে থাকি যে গ্লুটাথিয়নের অনেক ধরনের ক্যাপসুল বা ট্যাবলেট রয়েছে, যেটি 1 মাস 2 মাস যদি কেউ ইনটেক করে তাহলে 2 থেকে 3 শেড পর্যন্ত তার ব্রাইটনেসটা বেড়ে যাবে। তো এই বিষয়ে আপনার মতামত কি? সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আসলে এভাবে আমি কাউকেই বলবো না যে কেউ এভাবে ট্রিটমেন্টটা করুক, কারণ তার জন্য কোনটা সুইটেবল এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে দেখছি এটা তার জন্য সেফ কিনা এবং সেটা অরিজিনাল প্রোডাক্ট কিনা এগুলো আসলে বুঝতে হবে। নিজেই নিজের জন্য এরকম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যত্রতত্র এভাবে আসলে আমি কখনোই মানে সাজেস্ট করব না যে এটা কেউ নিক। এটা তার জন্য ক্ষতির কারণ হতেও পারে এবং আমাদের দেশে এটা খুবই মানে সম্ভাবনাময় যে এর থেকে ক্ষতিকর কিছু হতে পারে। আচ্ছা, তবে এক্ষেত্রে আপনি বলছেন যে আসলে স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট অর্থাৎ আইভি ট্রিটমেন্ট এবং ট্যাবলেট ফর্মে অর্থাৎ কম্বাইন্ড ট্রিটমেন্টটা খুব চমৎকারভাবে কাজ করতে পারে। শুধু এটা না, এটার সাথে আমরা অনেক সময় দেখা যায় যে তাকে হয়তো কেমিক্যাল পিলও সাজেস্ট করছি, হ্যাঁ, যাতে রেজাল্টটা আরো বেটার মানে হয়। এজন্য আবার কখনো আমরা পিআরপি বা হচ্ছে কার্বন লেজারটাও তার একই সাথে কন্টিনিউ করাচ্ছি। আচ্ছা, তার স্কিনের প্যাটার্ন অনুযায়ী আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে। এটা কেবলমাত্র সামনাসামনি এসে যখন কেউ আমাদের সাথে কনসাল্ট করে তার পুরো হিস্ট্রি নিয়ে তার জন্য কোনটা সুইটেবল, অর্থাৎ স্কিন টাইপ অনুযায়ী হিস্ট্রি নিয়ে আমাদেরকে এটা হচ্ছে প্ল্যান করতে হয়। আমরা আরেকটু কেমিক্যাল পিলিং সম্পর্কে জানতে চাই। অনেকে মনে করে কেমিক্যাল পিলিং, কেমিক্যাল নাম মানে হচ্ছে অ্যাসিডিক কোনো কিছু। তো এক্ষেত্রে যদি আমাদেরকে একটু বলতেন যে কেমিক্যাল পিলিংটা আসলে কি, কতক্ষণ রাখতে হয়, কতদিন পর পর করলে স্কিনটা আসলে ব্রাইট হয়? কেমিক্যাল পিল নাম শুনেই যেটা বলেন, অনেকে কিন্তু কেমিক্যাল নামটা শুনে ভয় পায়। কেমিক্যাল কি, কেমিক্যাল দিচ্ছে, ওটা হয়তো বা হার্মফুল। আসলে এরকম কিছু না। আমরা যে মেডিসিনগুলো নিচ্ছি, মুখে খাচ্ছি অথবা অন্য যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য, সেগুলো তো এক ধরনের কেমিক্যাল প্রয়োজনীয় নিচ্ছি। তো এটাও হচ্ছে একটা মেডিসিন। হ্যাঁ, কেমিক্যাল জাস্ট হচ্ছে নাম বলার জন্য বলা। এইটা আমরা তার স্কিনের কোন ধরনের কেমিক্যাল পিলটা দরকার এটা ডিসাইড করে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা দিই। হয়তো তার জন্য গ্লাইকোলিক পিলটা সুইটেবল হতে পারে, অথবা ল্যাকটিকটা, অথবা দেখা যাচ্ছে যে তার স্যালিসাইলিক অথবা সুইটেবল হতে পারে, অথবা আমরা কম্বিনেশন পিলে যাই অনেক সময়। তার জন্য কোনটা সুইটেবল হবে এবং কোনটা তার জন্য কোনো অ্যালার্জিক রিয়াকশনের কারণ হবে না, এটা বুঝে আমাদেরকে ডিসাইড করতে হয়। স্কিন ব্রাইটেনিং এর আরেকটা প্রসিডিউর হচ্ছে কার্বন লেজার। একটু কার্বন লেজার সম্পর্কে জানতে চাই। এটা একটা লেজার প্রসিডিউরের মাধ্যমে আমরা জাস্ট স্কিনের পিলিংটা করছি বা এক্সফোলিয়েশন হচ্ছে একরকম। কারণ আমরা জানি যে কার্বনটা কি, আমরা অনেকেই জানি যে কার্বনটা স্কিনের যে ইম্পিউরিটিসগুলোকে শোষণ করে নিয়ে আসে। ফার্স্ট আমরা পেশেন্টকে একটা কার্বন অ্যাপ্লাই করি। কার্বনটা যখন একটু সেট হয় স্কিনে, দেন আমরা লেজারের মাধ্যমে কার্বন এবং সেই ডাস্টগুলা অথবা স্কিনের উপরে যে একটা মরা লেয়ার থাকে সেটাকে আমরা লেজারের মাধ্যমে পিলিং করে তুলে ফেলি। আপু, আপনার কাছে এখন একটু জানতে চাই যে যারা আসলে ব্রাইড থাকে অথবা গ্রুম এবং সেই সাথে রিলেটিভসরাও কিন্তু খুব বেশি সিরিয়াস থাকে যে কিভাবে ওই ওয়েডিং সিজনের 1-2 দিন কিভাবে নিজেদেরকে খুব সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, সেক্ষেত্রে অনেকেই অ্যাস্থেটিক ট্রিটমেন্টের দিকে খুব আগ্রহ দেখায়। অনেক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে, ফেস লিফটিং, ফেস থ্রেড করা। এক্ষেত্রে আপনার কাছে জানবো, কেউ যদি ওয়েডিং সিজনকে টার্গেট করে ফেস লিফটিং করতে চায় তাহলে কতদিন আগে থেকে তার সেই প্রসিডিউরটা শুরু করা উচিত? অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস, আমি যেটা প্রথমেই বলে নিয়েছি। আর ফেস লিফটিংয়ের জন্য আমরা সাধারণত কি করি, দেখা যায় যে তার রিঙ্কলস আছে কিনা বা হচ্ছে তার যে মানে ফোল্ডগুলো আমাদের নাজেলাবিয়াল ফোল্ড বা এগুলো স্মল লাইন থাকে অনেক সময়, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা আসলে ডিসাইড করি তার ফেস লিফটিং এর জন্য আমরা আসলে কোনটা করব এবং কোনটা তার জন্য বেটার হবে। অনেক সময় দেখা যায় বোটক্সটা করি, একই সাথে লিফটিংও হচ্ছে এবং রিঙ্কলস যেটা একটা এজিং সাইন যেটা সেটাও বেশ কমে যাচ্ছে। আবার ফিলারটাও হচ্ছে গিয়ে
ভালো কাজ করছে। তবে মেইনলি লিফটিং এর জন্য আমরা হাই ফুটা বেশি সাজেস্ট করি, এটা কমফোর্টেবল। ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা পেশেন্ট যারা তারা হচ্ছে হাই ফুটাতেই কমফোর্টেবল, মানে কোনো ইনজেকশনের কোনো ইয়া নাই, এই কারণে হচ্ছে কমফোর্টেবল হয়। কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট বা অনেকেই যারা রয়েছে তারা কিন্তু চায় যে খুব লম্বা সময় ধরে যেন সেটি থাকে, তার জন্য হয়তো থ্রেড লিফটিং এটার প্রতি তারা বেশি আগ্রহ দেখায়। হাইফুটা হয়তো আমি যতটুকু জানি যে হয়তো 15-20 ডেজের জন্য। সেক্ষেত্রে আপনারা আসলে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে এবং অ্যাস্থেটিক স্পেশালিস্ট হিসেবে কোনটা বেশি সাজেস্ট করে থাকেন? সাধারণত দেখা যায় যে বোটক্স এবং ফিলার এবং হাইফু, আবার অনেক সময় থ্রেড লিফট, ওই যে বয়স অনুযায়ী তার যদি 30 আপ হয় আমরা তাকে হচ্ছে থ্রেড লিফট সাজেস্ট করতে পারি। তবে এর আগে সাধারণত আমি থ্রেড লিফট মানে সাজেস্ট করি না। এবং এক্ষেত্রে জানতে চাই একটু হাইফুট আপনারা কাদের ক্ষেত্রে বেশি সাজেস্ট করেন যে কাদের করা উচিত? এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কোনো লিমিটেশনস আছে কিনা, যেমন যারা ইয়াং তাদের ক্ষেত্রে আপনারা হাইফু বলছেন, অথবা যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে থ্রেড লিফটের কথা আপনারা বলছেন? থ্রেড লিফট আমরা সাধারণত 30 আপ হলেই সাজেস্ট করি, একটু আগে বলেছি। তো এর পাশাপাশি যাদেরকে মানে যাদের এর আগে যারা হচ্ছে চাচ্ছে যে একটু লিফটিং বা কিছু, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে হাইফুটা সাজেস্ট করতে পারি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হাইফুটা স্পেশালি যাদের ডাবল চিন থাকে অথবা যাদের একটু চাবি লুকস থাকে সেটাকে রিমুভ করে হাইফু। এখন যাদের বয়স হয়তো 14-15 বছর, অর্থাৎ তারা টিনেজার, কিন্তু তারা হাইফুটা করতে চাচ্ছে, এক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে তাদেরকে কি আপনারা অতটুকু পারমিশন দিয়ে থাকেন যে না তারা এই বয়সে সেটা করতে পারবে? এরকম অনেকেই আসে, কিন্তু আমি ওদেরকে কখনোই এটা সাজেস্ট করব না, কারণ ওরা তো এখন গ্রোয়িং স্টেজে আছে। আর ওরা ম্যাক্সিমামই দেখা যায় কি এরকম আবদার নিয়ে আসে যে ম্যাম আমাকে মোবাইলের ক্যামেরার বা ফিল্টারের মতো করে হচ্ছে গিয়ে আমাকে ফেসটা করে দেন। তো এরকম হাস্যকর কথাও ওরা এসে বলে, কিন্তু এটা তো আসলে ওর জন্য হেলদি হবে না, এটা বুঝাইতে অনেক সময় লাগে। সো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো, কারণ অনেকেই চায় যে সেলিব্রিটিদের মতো একটা লুক নিয়ে আসতে, সেই বিষয়টি একটু জানবো আপনার কাছ থেকে। তবে এরই মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবারই ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে
একদম সঠিক টাইমে ঘুমাতে হবে, প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। বর্তমানে সেলিব্রিটিদের যে লুকসটা, তাদের কোনো চাবি লুকস থাকে না, খুব শার্প ফেস থাকে, তাদের চিন ফিলার করা থাকে বা যেটাকে আমরা কোরিয়ান ফেস বলে থাকি। সো অনেক ক্লায়েন্টরা কিন্তু আমরা শুনি যে তারা সেলিব্রিটিদের ওই ছবি নিয়ে এসে আপনাদের কাছে হয়তো বলে যে আমি ঠিক ওরকম একটা লুকস চাই। সো এদের ক্ষেত্রে আপনারা কীভাবে আসলে কাউন্সিলিং করে থাকেন? আরেকজনের মতো আমি কিভাবে হবো? আল্লাহ তো প্রত্যেকটা মানুষকেই হচ্ছে আলাদা আলাদা করে মানে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তো এখানে ওদের আসলে সেলিব্রিটিদের মতো যারা হতে যাচ্ছে ওদেরকে আমি একটা কথা বলবো যে ওরা কিন্তু অনেক কিছু মেইনটেইন করে, ওরা অনেক ব্যস্ত থাকে আবার অনেক কিছু মেইনটেইন করে, যেমন প্রপার ডায়েট, রেগুলার কিছু এক্সারসাইজ, ইয়োগা এবং রেগুলার ট্রিটমেন্ট সার্ভিস বা রেগুলার স্কিন কেয়ার, এগুলো কিন্তু ওরা অনেক মেইনটেইন করে। দেন হচ্ছে ওরা এরকম, এবং যেটা আছে এটার মধ্যে ওরা শার্পনেসটা ধরে রাখতে পারে। ওরা দরকার মতো বোটক্স ফিলার এগুলাও করছে, হ্যাঁ, কিন্তু মানে এইজিংটা তারা ইন্টারনাল নারিশমেন্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো ওরকম ওদের মতো হতে হলে ওদের মতো করে সবকিছু একটু মেইনটেইন করতে হবে। আচ্ছা, আর যেটা বলবো যে ওদের মতো না, তুমি তোমার মতো, মানে যে যেরকম তাকে তার মানে ন্যাচারাল যে মানে অবয়বটা এর মধ্যে যেন ম্যাক্সিমাম গ্লো, ম্যাক্সিমাম শার্পনেসটা সে ধরে রাখতে পারে, এটার জন্য সে চেষ্টা করতে পারে, এটার জন্য সে আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে বলার জন্য। এবং আমার কাছে মনে হয় আসলে এই যে ওয়েডিং সিজন আসছে, শুধুমাত্র যে আমরা ঠিক বিয়ের বা প্রোগ্রামের 1 সপ্তাহ আগে আমরা প্রিপারেশন নিব সেটা না। আপনি যেমনটি বলছিলেন যে অ্যাটলিস্ট 8 সপ্তাহ আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া যায়, সেটা যে কোনো ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, তাহলেই হচ্ছে নিজেকে ভালো রাখা, আগে থেকে প্ল্যান করে শপিং এর পাশাপাশি নিজের কেয়ারটাও 2-3 মাস আগে থেকে তাকে প্ল্যান করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ এনটিভিকে এবং আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা বলি যে একটু চুলকানোই তো, কিন্তু জিনিসটার পিছনের যে কারণটা এটা তো আর একটু না। জি, এখন যেটা সাধারণত হয় যে যারা আমরা যেহেতু সবসময় ডিভাইসে থাকি, স্ক্রিনে থাকি, কম্পিউটার, ল্যাপটপ, সারাদিনই তো এগুলোর মধ্যে থাকি, যাদের শুষ্কতা আছে, ড্রাইনেস আছে, তারা যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে থাকে আচ্ছা, তাহলে কিন্তু এই ইচিংটা হবে। দেখুন, এই ড্রাইনেসের জন্য যদি ইচিং হয় তাহলে তো তাকে এই স্ক্রিন আওয়ার কমায় দিতে হবে, প্লাস সেই আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়, আচ্ছা, এটা দিতে হবে। আর যদি এমন হয় যে আউটডোরে যাচ্ছে, ধুলাবালির কন্ট্যাক্টে আসার পরে তার চুলকাচ্ছে, অথবা কোনো গার্ডেনে গেছে, বাগানে গেছে, চুলকাচ্ছে, এখন যে ফুলের রেণু যেগুলো, এগুলো তো ইয়ে করে। আবার যারা ওই যে পশু পাখি বা ওই পোষা বিড়াল পালে, এদের সংস্পর্শে যখন যায় তখন আবার দেখা যায় যে কারো কারো এরকম চুলকাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।